এই সরকার আমাদের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার। এই লেভেলের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয় নাই। ইয়েট অ্যাট দ্য সেম টাইম এটা উইকেস্ট গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের ইতিহাসের দুর্বলতম সরকার। রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার গত ১৬ বছর একসাথে আন্দোলন করেছেন, একসাথে বসেছেন, একসাথে নির্যাতিত হয়েছেন, একসাথে কারাবরণ করেছেন। পলিটিশিয়ানদের ভিতরে তার নিজের স্বার্থে স্যাক্রিফাইস না করা, দলীয় পজিশনটাকে সুপ্রিম মনে করার একটা কাঠামোর মধ্যে তো আমরা বাস করি। রাষ্ট্র এখানে খুবই সেকেন্ডারি একটা ব্যাপার, পলিটিক্যাল লিডার এবং তার পার্টিসগুলোর সামনে আর কি। কিন্তু আগে থেকে যদি ওনারা ওনাদের কনসার্নগুলো শেয়ার করেন, সরকারের সাথে শেয়ার করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শেয়ার করেন, আমি মনে করি যে যেটুকু কনসার্ন আছে এগুলো অ্যাড্রেস করার মতো অবস্থা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজকের সংলাপের হয়তো ইতিমধ্যেই আপনারা টেলিভিশন স্ক্রলে দেখছেন যে বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের অন্যতম বৃহৎ দল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তা নিয়ে সারা দেশি যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকদের মধ্যে উল্লাস চলছে। সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং তাদেরকে অভিনন্দনও জানাচ্ছি অগ্রিম। আর সাথে সাথে আজকে যদিও আলোচনার শিরোনাম হচ্ছে রাজনৈতিক সংকট, বল এখন কার কোটে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট তৈরি হয়েছিল তা নিয়ে বিশেষ আজকে উপদেষ্টা পরিষদের সভা হয়েছে। সভা শেষে সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে জানিয়েছিলেন আমার একজন উপদেষ্টা, যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। বাপাশে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে আমার ডান পাশে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনার যাওয়ার আগেই আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে ব্রিফ হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে, সে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন, সে প্রতিবেদনটি দেখে আসি, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী ৩৫টি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে দফায় দফায় সর্বমোট ৪৭ কর্মদিবস সভা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। বাস্তবায়নের পন্থা নিয়ে মতভিন্নতা থাকলেও গেল ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদে স্বাক্ষর করেন অধিকাংশ রাজনৈতিক দল। পরবর্তীতে ২৮ অক্টোবর সংস্কার প্রস্তাবনা এবং জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেন ঐক্যমত্য কমিশন। এর পরপরই সুপারিশ নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন প্রধানতম রাজনৈতিক দলগুলো। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন। এমনই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। পরে এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা পরিষদের ৩ সদস্য। উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। প্রশ্নোত্তর এবং লিখিত বক্তব্যে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল জানান, জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তার নিরসনে রাজনৈতিক দলের উপরই ভার ছেড়েছেন উপদেষ্টা পরিষদ। গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সপ্তাহান্তে রাজনৈতিক দলের মধ্যে এ নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে পরবর্তীতে করণীয় কি, সে প্রশ্নেরও উত্তর দেন প্রফেসর আসিফ নজরুল। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে।
প্রিয় দর্শক, দেখছিলাম আমরা উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই নিয়ে আমরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা শিরোনাম যেমনটা দিয়েছি রাজনৈতিক সংকট, বল এখন কার কোর্টে। দেখতে পেলাম যে আজকের উপদেষ্টা পরিষদের মাধ্যমে বল তো রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে এই সংকট সমাধানে, এবং এক সপ্তাহ মোটামুটি সময়ও একটি দিয়েছেন বা আহ্বান, যদিও এটি বলেছেন যে এটি আহ্বান জানিয়েছেন, কিন্তু সাথে সাথে আপনি দেখেছেন বলেছে যে আপনারা সংকট সমাধান না করতে পারলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন সেটি হয়তো আবুল কালাম আজাদ মজুমদারের কাছে জানতে চাইব, কিন্তু আপনারা তো বলটি আপনাদের কোর্টে, কিভাবে এই বলটি গোল দিবেন সেখানে একটু যাই, অথবা গোল আদৌ দিবেন কিনা। ধন্যবাদ। আমরা তো আসলে বরাবরই দাবি করেছি যে সরকারকে আরো ডিসাইসিভ হতে হবে। এই সরকার আমাদের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার। এই লেভেলের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয় নাই, ইয়েট অ্যাট দ্য সেম টাইম এটা উইকেস্ট গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের ইতিহাসের দুর্বলতম সরকার। যেই লেভেলের ম্যান্ডেট নিয়ে যেই কাজগুলো, যেই লেভেলের ডিসাইসিভনেস নিয়ে করা উচিত ছিল, আমরা সেটা গত 1 বছর প্লাস সময়ে প্রফেসর ইউনূসের কাছ থেকে পাই নাই। এবং এটা দুঃখজনক যে হিস্টোরিক্যাল অপরচুনিটিটা আমরা পেয়েছি বাংলাদেশটাকে বদলে দেবার জন্য, সেই বদলে দেবার কাজগুলো যত র্যাপিডলি, ফাস্ট, ডিসাইসিভলি করা যেত সেটা করেন নাই উনি। এটা হতে পারে যে উনি টু সেন্সিটিভ টু বি ডিসাইসিভ, এটা হতে পারে যে দিস ইজ হাউ হি ওয়ার্কস, একজন ওয়ার্ক স্টাইল আছে, তিনি মনে করেন যে লেট দ্য পিপল ডিসাইড, লেট দ্য পলিটিক্যাল পার্টিস ডিসাইড, এরকম কিছু কিনা। বাট ওভারঅল যেটা হচ্ছে কনসিকুয়েন্স ওয়াইজ গভর্নেন্স ইজ অলওয়েজ ব্রুটাল, পৃথিবীর ইতিহাস তাই বলে আর কি, যে আপনার শাসন ব্যবস্থা, দেশ পরিচালনা করা, রাজ্য চালানোটা কখনো সফট হার্টেড বিষয় না, এটা আদর, ভালোবাসা, রোমান্টিসিজমের জায়গা না, এটা খুব ডিসাইসিভ বোল্ডনেসের জায়গা। তো সেখানে একের পর এক ইস্যুতে আমরা দেখেছি সংস্কার প্রশ্নে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করবার প্রশ্নে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে, গোয়েন্দা সংস্থাকে, সশস্ত্র বাহিনীকে, আমার ব্যুরোক্রেসিকে লাইনে আনার, এটার উপরে তার যে অথরিটি কায়েম করবার জায়গাটা ছিল, সেটা এই সরকার রিপিটেডলি করতে ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থ হবার জায়গাটাতে যেটা হয়েছে যে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন, আনন্দময়, ঈদময় একটা নির্বাচনের কথা বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সেই ধরনের একটা নির্বাচন আয়োজন করবার জন্য যেই লেভেলের মানে টাফ ডিসিশন নেবার জায়গাটা দেখা দরকার ছিল, সেটা আমরা এখনো দেখি নাই। এবং এইটা পারহ্যাপস একটা মানে এই 13-14 মাসের মধ্যে সবচেয়ে মানে মানে মৃদু কঠিন বলতে পারেন আর কি, যেটা তো কঠিন ভাষা না, এটাই মানে একটা বলা আর কি, যে বেঞ্চমার্ক বলে দেওয়া যে আপনারা 1 সপ্তাহের ভিতরে ডিসিশন দেন, এই ব্যাপারে একটা ঐকমত্যে আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা তো আরো 3 মাস আগে রিজলভ করবার মতো জায়গায় ছিল। তখন এটা করতে পারলে যেটা হতো যে গণভোট প্রশ্নের আলোচনাটা আরো ভালোভাবে সমাধান করা যেত, কারণ কিভাবে বাস্তবায়ন হবে এই প্রশ্ন কিন্তু আরো 3 মাস আগে আমরা আলোচনা করে ফেলেছি। এবং দিন শেষে ওই 3-4টা অপশন যেখানে আমরা বলেছি 3-4 মাস আগে, সরকার ঘুরে ফিরে ওখানেই এসছে, কিন্তু এই 4টা মাস 3টা মাস নষ্ট করে এসছে। তাহলে একটা রাষ্ট্রের জীবনে, পার্টিকুলারলি ওয়েন দ্য টাইম লিডস আপ টু ইলেকশন, এই সময়টাতে তো আমার এই 3-4 মাসটা অনেক গুরুত্বপূর্ণ সময়। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন জরুরি, কিন্তু একটা সার্টেন টাইমে বুঝতে হবে যে গভর্নমেন্টের ম্যান্ডেট আছে অনেক সিদ্ধান্ত দেবার এবং না করার এবং করার। তো সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিজ আসলে নতুন করে আর কি বলবে, ঐকমত্য কমিশনে আমরা যে আলাপগুলো করেছি, কোন পার্টির কি পজিশন, কে কোথায় খেলছে না খেলছে, কার কি স্বার্থ উদ্ধার করার ব্যাপার আছে, তো আমাদের কাছে পরিষ্কার। মানে 1 সপ্তাহে আপনি আর নতুন করে রাজনৈতিক দলগুলো কি পরিচয় দেবে, তার আর কোন জায়গায় কনসেশন দেওয়ার জায়গা আছে, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য আমার মনে হয় যে দিন শেষে গভর্নমেন্টকে ডিসিশন দিতে হবে। আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান আমরা বারবার বলেছি যে একটা রুলিং দিয়ে দেওয়ার জন্য। এনাফ কনভারসেশন হয়ে গেছে, এই কনভারসেশনটা আর আগাবে না, এটা ডেডলক হয়ে গেছে, এটাতে এখন সিদ্ধান্ত দেয়া ছাড়া সিম্পলি আর কোনো বিকল্প নাই। তাই এটা দ্য আর্লিয়ার ইট ইজ বেটার। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি সরকারের সাথে কাজ করছেন, নিবিড়ভাবেই কাজ করছেন। আসলে এই যে দীর্ঘদিন ঐকমত্য কমিশনে বসলেন, সমাধান হলো না, সংকটের কথা বলল বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্বাসঘাতকও বলে ফেললো এই বিষয়গুলো, তো হঠাৎ করে হাল সরকার কেন ছেড়ে দিল? এতদিন বসে সমাধান
আপনাদের মধ্যস্থতায় কিংবা রেফারির ভূমিকায় থাকার পরও সেই খেলার মীমাংসা হলো না, তো এখন একদম দুই পক্ষই ছেড়ে দিলেন, তারা কিভাবে সেই পক্ষের সমাধান করবে? রেফারি চলে গেল কোথায়, কে রেফারির ভূমিকা পালন করবে? এটা আসলে এভাবে দেখাটা আমার মনে হয় ঠিক না। আমরা মনে করি যে আমাদের যে রাজনৈতিক পরিবর্তন বা এই যে সংস্কারের যে বিষয়টা বলা হচ্ছে, এখানে বল বরাবরই আপনি যেটা বলেছেন এটা রাজনৈতিক দলের কোর্টেই ছিল বরাবর। এখন ওনারা কখনো খেলতে চেয়েছেন, কখনো খেলতে চাননি। ওনারা যখন খেলতে চেয়েছেন তখন খেলায় উত্তাপ বেড়েছে, যখন খেলতে চাননি খেলা একটু স্থিমিত হয়ে গিয়েছে। কিন্তু এই রাজনৈতিক প্রসেসটা পুরোপুরি বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর হাতেই ছিল। সরকার সেখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করেছে। আপনি নিজেই এখানে উল্লেখ করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন 47টা কর্মদিবস বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, যেখানে সরকার জাস্ট মডারেটরের ভূমিকা রেখেছে। সরকার না বলে আমরা মনে করি সরকার মনোনীত কমিশন। রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করেছে, তারা কিছু বিষয়ে সমাধানে পৌঁছেছেন, কিছু বিষয়ে সমাধানে পৌঁছান না। তারপরেও ঐক্যমত্য কমিশন যেহেতু একটা সুপারিশ দিয়েছেন, এই সুপারিশের আগেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বেশ কয়েকবার বসা হয়েছে, সেখানেও তারা নানা মত দ্বিমত এসেছেন, সেখানেও ওনারা আসলে একমত হতে পারেননি। একমত না হলে ঐক্যমত্য কমিশনকে তো একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে সুপারিশ দিতে হতো, তারা তাদের মতো সুপারিশ দিয়েছেন। আপনি সরকারকে ডিসিসিভনেস কথা বলছেন, ডিসাইসিভ হওয়ার কথা বলছেন, ঐক্যমত্য কমিশন তো ডিসিসিভ ছিল, তারা তো তাদের ডিসিশনটা দিয়েছিল, কিন্তু তাদের ডিসিশনটা আপনি মানেন নাই। সো আপনি সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিলে আপনি যে সেটা মানবেন বা সেটা নিয়ে আবার নতুন করে উত্তাপ ছড়াবেন না, তার নিশ্চয়তাটা কে দেবে? সো সেই বিবেচনা থেকে সরকার মনে করেছে যে এইটা সরকার এতদিন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়াটা চালিয়ে গিয়েছেন, এবং এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা বসে নিজেদের মতো করে সরকারকে একটা সুপারিশ দেবেন। এবং এটা খুব একটা যে অপ্রত্যাশিত বা একেবারে ইউনিক কোনো একটা বিষয় তা নন। আজকে কিন্তু যে সংবাদ সম্মেলন, সেখানে ডক্টর আসিফ নজরুল উনি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এই রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার গত 16 বছর একসাথে আন্দোলন করেছেন, একসাথে বসেছেন, একসাথে নির্যাতিত হয়েছেন, একসাথে কারাবরণ করেছেন। এই রাজনৈতিক নেতৃবৃন্দই তারা কিন্তু বিভিন্ন ইস্যুতে নিজেরা বসেছেন, এমন না যে তাদের মধ্যে কোনো টকিং টার্ম নাই বা তারা পরস্পরের সাথে বসেন না কখনো। তো যেহেতু তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক সৌহার্দ্য আছে, আমরা এটা অতীতে দেখেছি। সরকার মনে করে যে এই যে অনৈক্যের যে বাতাবরণ যেটা তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশনের সুপারিশটা দেওয়ার পরে, সরকার মনে করে যে এইটার সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, এবং রাজনৈতিক দলগুলো যদি এটা করতে ব্যর্থ হয়, যেহেতু নির্বাচন কারোর জন্যই থেমে থাকবে না, সরকার নির্বাচনের আগে যেটাকে প্রয়োজনীয় মনে করবে সেই সিদ্ধান্তটা দেবে। কিন্তু সেটি ঠিক আছে, সেটি না হয় গণভোট প্রশ্নের যে বিষয়টি আছে সেটি সমাধান করলো, কিন্তু স্বয়ং সরকারের দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন বিএনপি মহাসচিব। দেখেছেন আপনি সংবাদ সম্মেলনে বলেছেন নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলো উল্লেখ নেই, এবং যেগুলো আলোচনাতেই আসেনি, মানে ঐক্যমত কমিশনে জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয় ছিল না, সেগুলো সুপারিশে আনা হয়েছে, সেটিকে কিন্তু তারা প্রথমত এই বিষয়ে সরকারের দিকে অভিযোগ তোলার কোনো সুযোগই নেই, কারণ সরকার তো এখনো কোনো সিদ্ধান্তই নেয়নি। যেটা কমিশনের দিকে, জি হ্যাঁ, যদি অভিযোগ ওনাদের থেকে থাকে, ঐক্যমত্য কমিশনের সুপারিশের বিষয়ে অভিযোগ থাকতে পারেন, সেই অভিযোগগুলো তো আপনার দেখার সুযোগ আছে। সরকার সেই ওনাদের বক্তব্য নিশ্চয়ই শুনবেন, এবং সেই ওনাদের বক্তব্য, ওনারা যে বিষয়গুলো বলেছেন সেগুলোতে যদি ওনারা যদি মনে করেন যে ওনাদের মতামত প্রতিফলিত হয়নি বা ওনাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ আছে তাদের মতামত প্রতিফলিত হয়েছে, এই সমাধানটা যাতে হয় সেজন্যই তো ওনারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা ওনাদের বা ওনাদের যে রাজনৈতিক সহযোদ্ধাও যদি আমরা বলি, এভাবে যদি দেখি যে ওনাদের অন্য রাজনৈতিক দলগুলো যারা একসাথে যুগপৎ আন্দোলনে ছিল বা সমমনা রাজনৈতিক দল, তারা নিজেরা নিজেদের দূরত্ব গুছিয়ে নিলে তো তখন আর সরকারের এখানে খুব বেশি ভূমিকা রাখারই প্রয়োজন পড়ে না। জি, ফুয়াদ ভাই, নিজেরা নিজেদের সমস্যা গুছিয়ে নেয়ার কথা, গুছিয়ে কিংবা ঘুচিয়ে সেই নেয়ার আসলে সম্ভাবনা কতটা দেখছেন? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম রাজপথেও একটি দল আছে, জামাত সহ ইসলামী দলগুলো সেগুলো আছে, আবার বিএনপি তো সরাসরি বলেছে যে কোনো সুযোগ নেই। তো সেখানে এবং বিএনপির কমিশনের বিরুদ্ধেও অনেকগুলো অভিযোগ করেছে এবং খুব হার্ড তাদের বক্তব্য ছিল। তো সেই অবস্থায় আলোকে এই এক সপ্তাহের মধ্যে আপনি কতটুকু আশাবাদী, কিংবা সমাধানের পথ কোনো দেখছেন কিনা এই বিষয়ে?
দেখেন, পলিটিক্যাল রেজলিউশনের ব্যাপারে সবসময় আশাবাদী থাকতে হবে, কারণ রাজনীতি এমন একটা বিষয় যে আপনি দেখবেন যে একেবারে লাস্ট মোমেন্টে একটা মিরাকুলাস ইভেন্ট, ইউরেকা মোমেন্ট চলে আসে আর কি। তো এবং এটা কমিশনের আলোচনাতে আমরা দেখেছি যে অনেক ডেডলক ইস্যু, ডেজ আফটার ডেজ আননেসেসারিলি এটাকে কোনো রাজনৈতিক দল হল্ট করে রাখছেন, আলোচনাটা এগোতে দিচ্ছেন না। যে আলোচনাটা ধরেন 20 মিনিটের রেজলিউশন হয়ে যেতে পারতো, সেটা 3 সপ্তাহ অপচয় করেছেন অনেক রাজনৈতিক দল, বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু তারপরে হচ্ছে যে সবাই এ ব্যাপারে মানে যথেষ্ট সবরের পরিচয় দিয়েছেন আর কি, ধৈর্যের সাথে সেটা অ্যাড্রেস করেছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেভাবে কথা বলেছেন এবং দিন শেষে একটা রেজলিউশনে আসা গেছে। তো রাজনৈতিক দলগুলোর এই মানে গোয়াট্তুমি, মানে আমাদের দেশে গ্রামের ভাষায় বলে, আপনি বুঝবেন ছাগল্লা খামি বলে, যে ছাগল যে মাটি আছড়ে ধরে থাকে, তাকে যখন সন্ধেবেলা তার মালিক বাড়িতে নেবার চেষ্টা করে গোয়ালে, তখন সে ঘাস খেতে চায়, তাকে টেনে নিতে হয়। তো এই পলিটিশিয়ানদের ভিতরে তার নিজের স্বার্থে স্যাক্রিফাইস না করা, দলীয় পজিশনটাকে সুপ্রিম মনে করার একটা কাঠামোর মধ্যে তো আমরা বাস করি। রাষ্ট্র এখানে খুবই সেকেন্ডারি একটা ব্যাপার, পলিটিক্যাল লিডার এবং তার পার্টিসগুলোর সামনে আর কি। তো সেই জায়গাতে আশাবাদী হওয়া ছাড়া বিকল্প নাই, বাট এটা একটা লড়াই আছে। দিন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের বিষয়গুলো জনগণের কাছে আপিল করতে হবে, কারণ তার সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান এবং জনগণ। অতএব কী সে করতে চাচ্ছে এবং কেন করতে পারছে না, কারা কারা স্টাম্বলিং ব্লক হিসাবে এখানে তাকে বাধা দিচ্ছে, সেই জায়গাগুলো জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা দরকার। তো সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসিশন নিতে হবে তারা আসলে কোন ফর্মে সেটা তুলে ধরবে। এটি সরকারের কথা বললেন সেটি, কিন্তু আজকে উপদেষ্টা পরিষদের সভায় যে আহ্বান জানানো হলো যে রাজনৈতিক দল নিজেরা নিজেরা ডাকবে, এখানে স্পষ্টত আমরা মানে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দুটি শিবিরে বিভক্ত দেখছি। বিএনপি একদিকে, জামাত একদিকে, এনসিপি যদিও আছে তারা তাদের মতো করে। তো সেক্ষেত্রে এই দলগুলো কোনো কি সম্ভাবনা আছে যে এই ইস্যুতে, বিবাদমান ইস্যুতে তাদের আহ্বান জানাবে, বা কে জানাবে এই আহ্বানটা? ওয়েল দেখেন, এটা ব্যাক এন্ডে তো আমাদের সবার সাথে সবার যোগাযোগ আছে। বাহিরে আমরা যতই একজন দলের বিরুদ্ধে একটা দলের পজিশনের সমালোচনা করছি, তাদের নেতাদের আচার আচরণের সমালোচনা করছি, সকল রাজনৈতিক দলের মধ্যে অনেক ঐকমত্যের জায়গা আছে, নিজেদের ভিতরে যথেষ্ট যোগাযোগ আছে। এবং আমার ধারণা ব্যাক এন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক প্লেয়ারও এই কনভারসেশনটা ফ্যাসিলিটেট করবার জন্য চেষ্টা করবেন, কারণ যেহেতু কমিশন অফিসিয়ালি এখন আর ফাংশনাল না, ঐকমত্য কমিশন, অতএব সে তো টেকনিক্যালি আর ইনভাইট করতে পারছে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো একটা পলিটিক্যাল বডি গভর্নেন্স ওয়াইজ, তো সে তো যে কোনো পার্টির সাথে বসতে পারে, কথা বলতে পারে। প্রফেসর ইউনুসি বলতে পারে যে এক এক অ্যাডভাইজারকে বলতে পারে যে আপনি ওনার সাথে কথা বলেন, আপনি ওনার সাথে কথা বলেন, এবং আমার বিশ্বাস ওনারা কোনো না কোনো ফর্মে কথাগুলো বলছে। এই বলবার জায়গাটা কোনো না কোনো ফর্মে একটা এন্ডে আসবে বলে আমরা মনে করি আর কি। জি, সপ্তাহ পরে গভর্নমেন্ট কোন পলিসিতে আগাবে, আদৌ কি ইন্টারনাল এই যোগাযোগগুলো কেমন হচ্ছে, কেমন রেসপন্স পাচ্ছেন? এগুলো তো আপনার এখনো হাইপোথেসিস। এক সপ্তাহ পরে কি সিদ্ধান্ত সরকার নেবে সেটা নির্ভর করবে এক সপ্তাহের মধ্যে অ্যাকচুয়ালি কি ডেভেলপমেন্ট সরকার দেখে, রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি কি দেখে, তাদের মধ্যে কোনো আলোচনা হয় কিনা। তারা যদি ডেড এন্ডে থাকে, যদি একেবারেই কোনো কি বলবো আলোচনার যদি কোনো ক্ষেত্র তাদের মধ্যে যদি কোনো প্রস্তুত না হয় এবং কোনো ধরনের সমঝোতার কোনো আভাস না পাওয়া যায়, তাহলে তো সরকারকে যেটা যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে এরকম কোনো পরিস্থিতির উদ্ভব হবে না। দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, কোট করছি সিএসির কথা, দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, পরিস্থিতি কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। মানে নির্বাচনের পরবর্তী সংকটের কথা বলেছে নাকি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, তো একদমই এখনকার অবস্থা বুঝায়। সিএসির এই যে সংকটময় মুহূর্ত বলছে, সেই সংকটময় মুহূর্ত কি সরকার মনে করছে কিনা? না, সরকার তো অবশ্যই মনে করছে, এবং এটা তো মানে সিসি প্রথম এই কথাটা বলেননি, এটা তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন, একাধিকবার বলেছেন যে আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। নানাভাবে চেষ্টা করা হচ্ছে যে আমাদের দেশে কিছু অস্থিতিশীলতা তৈরি করা, আবার দেশের বাইরে আমাদের বিরুদ্ধে এক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে। সো এগুলো তো আছেই, এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোও বলেছে যে আগামী নির্বাচন যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে দেশে একটা তীব্র রাজনৈতিক সংকট শুরু হবে, এবং শুধু রাজনৈতিক সংকট না, সেটা নিরাপত্তা সংকটেও রূপ নিতে পারে, এরকম একটা কথাও বলা হয়েছে। এবং এইগুলোকে মাথায় রেখেই তো আসলে
নির্বাচনের প্রস্তুতিটা নেওয়া হচ্ছে। সো সংকটের কথা আমাদের যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি যেটা বলেছেন, এটা আমার মনে হয় এটা ঠিকই আছে। এটা এগুলোকে মাথায় রেখে আমাদের যে থ্রেটগুলো আছে এগুলোকে অ্যাসেস করে নির্বাচনের আগে যে ধরনের হুমকি আছে নির্বাচনের জন্য, নির্বাচনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার যে আশঙ্কাগুলো আছে এগুলোকে মাথায় রেখে সরকারও কাজ করছে, নির্বাচন কমিশনও কাজ করছে, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা মনে করি তারাও কাজ করছে। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু আসাদুজ্জামান ফুয়াদ ভাই আপনার কাছে যাব। আপনার কথার পরেই আজকে বিএনপির যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেটির একটি প্রতিবেদন দেখব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের উনি অনুষ্ঠিত হবে বলে আশা করছেন। আপনিও কি তেমন মনে করছেন কিনা? এখন পর্যন্ত সেটা মনে করছি না, কিন্তু ব্যাপারটা এরকমও না যে একেবারে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এলাকায় যদি আপনি দেখেন, তৃণমূলে আমি 10 দিন বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি সফর করে আসলাম আমার এলাকাতে, জনগণের ভিতরে আইন শৃঙ্খলা নিয়ে সিরিয়াস কনসার্ন আছে। একটা ইনসিকিউরিটির সেন্স মারাত্মক, নিরাপত্তাহীনতা বোধ। হয়তো এটা পারসেপশন ওয়াইজ অনেক স্ট্রং, হয়তো রিয়েলিটিতে এত স্ট্রং না, কিন্তু এই সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা বিভিন্ন জায়গাতে নিজেরাও এটার ভিকটিম হয়েছি। আমাদের রাজনৈতিক অনেকগুলো প্রোগ্রাম পোস্টপোন করে দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের, এলাকার যে লোকাল গুন্ডা পান্ডা মাস্তানরা ছিল, চাঁদাবাজ বড় বড় রাজনৈতিক দলের, এবং সেখানে সিম্পলি আমরা ট্যাকটিক্যাল রিজনে ইনভলভ হইনি। যে অনুষ্ঠানে ধরেন আমি প্রধান অতিথি থাকার কথা, সে অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়ে আসছে একটা দলের ছেলেরা গিয়ে। তা আমি সিম্পলি সে অনুষ্ঠান থেকে উইথড্র করে চলে আসছি। এখন এটা যদি আওয়ামী লীগের মতো একটা দল হইতো তাহলে কি হইতো? এখানে মারামারি হয়ে যেত, খুনাখুনি লেভেলে চলে যেত, এবং এর আগেও একাধিক ঘটনা এরকম ঘটেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, বাট রেসপন্স খুবই মৃদু আর কি, রিলাক্টেন্ট অ্যাপ্রোচ। যেই লেভেলে ডিসাইসিভ অ্যাকশন চাচ্ছিলাম ওনাদের কাছ থেকে, এবং এইটা আমার লেভেলের প্রার্থী চিন্তা করেন যার একটু পরিচিতি আছে, তার ব্যাপারে যদি এটা হয়, যাদের প্রার্থীদের ভালো পরিচিতি নাই, জাতীয় গণমাধ্যম চেনে না, এই ধরনের প্রার্থীদের সিকিউরিটি রিস্কটা কোন লেভেলে আছে। এবং সেই ব্যাপারে আমাদের লোকাল যারা অ্যাক্টিভিস্ট আছে তারা সিরিয়াসলি আশঙ্কা করছে যে ভোটটা ফেয়ার পর্যন্ত টেনে নিতে পারবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন। যদি এখন থেকে জনমনের সেই নিরাপত্তার জায়গাটা না আসে, তাহলে আলটিমেটলি জাল ভোট বাড়বে, কেন্দ্র দখল হবে, আপনার 10টা 11টার ভিতর নির্বাচন হয়ে যাবে, যে নির্বাচনগুলো আওয়ামী লীগ আমলে দেখেছি। কারণ সিম্পলি এত বড় দলের এই লেভেলের সংগঠন, মাসল, গুন্ডা, রামদা বাহিনী, টাকা, এর সামনে আমরা আসলে নস্যি। আমরা সিম্পলি এক্সিস্ট করি না ওইখানে। তো এই লেভেলের প্রশাসনিক রিলাক্টেন্স নিয়ে আমি তো কনফিডেন্স পাচ্ছি না ইলেকশন ভালো হবে, কিন্তু এটা এখনো সময় এতদূর যায় নাই যে আমরা আস্থাহীন হয়ে যাব। আমার মনে হয় যে এখনো সময় আছে সরকারের ডিসাইসিভ হবার। মজুমদার শুনলেন কথাগুলো? না, ঠিক আছে, উনি একজন প্রার্থী হিসেবে উনি যে কনসার্নগুলো ব্যক্ত করেছেন, এগুলো তো এই কনসার্নগুলো থাকাটাই বরঞ্চ ভালো, কারণ এগুলো থাকলে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করাটা সরকারের জন্য আরও সহজ হয়, প্রশাসনকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য বলাটা সরকারের জন্য সহজ হয়। কনসার্নগুলো যদি ওনারা ব্যক্ত না করে, সব কিছুকে আমরা যদি সবসময় একটা রোজি পিকচার দেখাতে চাই, তাহলেই বরঞ্চ পরবর্তীতে আসলে যখন এটা ম্যাটার করবে যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগে তখন কি আর পরিস্থিতিটা ঠিক নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আগে থেকে যদি ওনারা ওনাদের কনসার্নগুলো শেয়ার করেন, সরকারের সাথে শেয়ার করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শেয়ার করেন, আমি মনে করি যে যেটুকু কনসার্ন আছে এগুলো অ্যাড্রেস করার মতো অবস্থায় আছে। আজাদ ভাই, এখন পর্যন্ত মনোনয়নের যে বিষয়টি তফসিল ঘোষণাই হয়নি, তার আগে যদি মাঠের এই অবস্থা হয়, তফসিল ঘোষণার পরে তো দৌড় বা প্রতিযোগিতা আরও বাড়বে, তখন আসলে এই দলগুলোর মধ্যে বিবাদমান অবস্থাগুলোকে সরকার কিভাবে বা কমিশন কিভাবে রক্ষা করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে? এটা দৌড় বা প্রতিযোগিতা যখন আরো বাড়বে তখন তো মাঠে সব প্রতিযোগী থাকবেন, তখন একজন প্রতিযোগীর পক্ষে চেষ্টা করলেও আসলে অন্য সব প্রতিযোগীকে একদম মাঠ থেকে আউট করে দিয়ে উনি একাই খেলবেন এরকমটা হয় না। খেলাধুলা যদি আপনি বলেন নির্বাচনটা যদি একটা খেলা বলেন বা এটা তো একটা কন্টেস্ট, তো এই কন্টেস্টে উনি একাই কন্টেস্ট্যান্ট থাকবেন, এটা বোধহয় সম্ভব না। কারণ তখন আরও অন্য প্রতিযোগীরাও যোগ হবেন, অন্যান্য বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী সবাই মিলেই আসলে চেষ্টা করবেন ভোটারদেরকে মোটিভেট করা, ভোটারদেরকে মোবিলাইজ করা। তো সবাই যখন চেষ্টাটা করবেন, পাশাপাশি সাধারণ মানুষেরও কিন্তু একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এগুলো আছে, কারণ অনেকদিন ভোট হয়নি বা তারা ভোটে পার্টিসিপেট করতে পারেননি ভোট হলেও।
তো এইসব ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো একটা দলের কোনো একজন একক প্রার্থী সব কিছু চাইলেই এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেখানে সব কন্টেস্ট্যান্ট তারা সমানভাবে সুযোগ পাবেন এবং তারা সমানভাবেই আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটা উপযোগী পরিবেশ পাবেন। ভোটের কথা যেহেতু আসলো, সরকারের বিভিন্ন জুলাই সনদ নিয়ে যে বক্তব্য, যে অবস্থান বা কমিশনের, সেটি বিএনপির তীব্র আপত্তি বা ক্ষোভ থাকলেও এরই মধ্যে কিন্তু নির্বাচনের পুরোপুরি লাইনে একদম বিএনপি আজকে বিশেষ করে ঘোষণার মধ্য দিয়ে আমরা সেখানে আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন, তার একটি প্রতিবেদন দেখে আসি, তারপরে নিয়ে একটু আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর 12টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত বৈঠক করে 237 জনের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 এই 3টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে অংশ নেবেন বলে জানান তিনি। বগুড়া 6 তারেক রহমান, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। প্রাথমিক বাছাই থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যে কোনো তালিকা চাইলে বাতিল করতে পারবে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আবারও বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো। আমরা দেখছিলাম গুলশানের মিটিংয়ের পরে সিদ্ধান্ত। ফুয়াদ ভাই, আপনার কাছে ফিরছি। তা হচ্ছে যে একদম রাজনৈতিক কর্মী হিসেবে এই মনোনয়নের বিষয়ে নিশ্চয়ই বলবেন। খালেদা জিয়া 3টি আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, এটি বলবেন আপনি, কিন্তু আমি যেটি একটু জানতে চাই সেটি হচ্ছে যে আপনি যে আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই আসনে বিএনপি প্রার্থিতা ফাঁকা রেখেছে। আপনাদের সাথে কি যুগপৎ কিংবা জোটের মধ্যে কি আপনারা রয়েছেন, সেজন্য এটি ফাঁকা রয়েছে? না, আমি সেটা মনে করছি না। কারণ হচ্ছে যে আমাদের পার্টির চেয়ারম্যানের সিট যেটা, সেখানে তো বিএনপি আবার প্রার্থী দিয়েছে ফেনী সদরে। তো এবং আমাদের সাথে এখনো দলীয় আকারে কোনো কনক্রিট মানে সিদ্ধান্ত অথবা একসাথে নির্বাচন করবার কোনো আলোচনা কোনো জোটের সাথে হয়নি। বিএনপির সাথেও হয়নি, জামাতের সাথেও হয়নি। খুবই ওভারঅল জুলাই সনদ এই কেন্দ্রিক আলোচনা হয়েছে। আমাদের দল থেকে আমরা 109 জনকে নমিনেশন ঘোষণা করেছি। সবাই যার যার জায়গা থেকে কাজ করছেন। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল এন্টিটি আকারে আগামীতে হাজির হইতে চাই। কোনো রাজনৈতিক দলের ছায়ায় বসে রাজনীতি করা এবং শুধুমাত্র 1-2 জন এমপি হয়ে বিলীন হয়ে যাওয়া রাজনীতির আকাশ থেকে সেই রাজনীতি করবার জন্য আমরা রাজনীতিতে আসি নাই। আসলে আওয়ামী লীগের আমলেই এমপি মন্ত্রী হবার সুযোগ আমাদের অনেকের ছিল। অতএব এইটা হচ্ছে আমাদের বটম লাইন। দ্বিতীয় পজিশন হচ্ছে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যদি কোনো জোটের সাথে নির্বাচন করিও আমরা সরকারের অংশ হব না, আমরা বিরোধী দলে থাকব। এটা আমাদের পার্টি পলিসি ডিসিশন। এর বাইরে হচ্ছে আমরা বোধ করছি যে ওই আসনে বিএনপির একাধিক 2-3 জন হেভিওয়েট প্রার্থী আছে। তো বিএনপি হয়তো এটা তাদের ইন্টারনাল ব্যাপার, তাদের নেগোশিয়েট করতে হবে, তাদের মানে আপনাদের সাথে জোটগত কোনো বিষয় নেই, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির সাথে। কিভাবে দেখছেন বিএনপির সাথে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তো আপনারা ছিলেন এবং এখনো আগামী দিনের কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য সব দলই একমত আপনারা। এই যে বেগম খালেদা জিয়া তিনি 3টি আসন নিয়ে নির্বাচনের ঘোষণা কিভাবে দেখছেন এবং কিভাবে মূল্যায়ন করবেন এই আজকে বিএনপির প্রার্থী ঘোষণাকে? প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তার প্ল্যাটফর্ম থেকে কাকে কোন জায়গায় নমিনেশন দেবে এটা একান্তই তার এখতিয়ার, এটা একান্তই তার পার্টি পজিশন এবং তার ডিসিশন।
এবং এই ডিসিশন নেবার ক্ষেত্রে সে অবশ্যই তার জিতে আসার সম্ভাবনা কাদের আছে। আপনার মনে থাকার কথা, তারেক রহমান বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে কিন্তু এটার ব্যাপারে একটা আভাস দিয়েছেন, কী ধরনের লোকদেরকে প্রার্থী দেবেন, এলাকার সাথে কানেক্টিভিটি, জিততে পারে, সাংগঠনিকভাবে তার অবস্থান আছে, এমন অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা উনি বিবেচনায় রাখবেন তখন বলেছেন আর কি। এর বাইরে আমার মূল্যায়ন হচ্ছে যে বিএনপি আসলে 2001-এর ইলেকশন ফ্রেম থেকে এখনো বের হয়ে আসতে পারে নাই, অথবা 2018 যদি বলি। বাংলাদেশে 2024-এ যে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটার রিফ্লেকশন তার ক্যান্ডিডেট সিলেকশনের ভিতরে আমি দেখি নাই। মানে এটা রাজনৈতিক কর্মী এবং মূল্যায়নের জায়গা থেকে আমি বলছি আর কি। এবং সেইটা আমার কাছে মনে হয়েছে যে এটা বিএনপির রাজনীতিকে আগামী দিনগুলোতে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করবে, ক্ষতিগ্রস্ত করবে, 1-2টা এক্সেপশন ছাড়া। যেমন ধরেন ঢাকাতে মায়ের ডাকের সানজিদা তুলিকে নমিনেশন দিয়েছে। তুলি ইজ এ গুড ক্যান্ডিডেট, কোনো সন্দেহ নাই। আমাদের সহযোদ্ধা, আমরা একসাথে রাজপথে লড়াই করেছি মায়ের ডাকের প্ল্যাটফর্মে। যদিও আরেক গুম হওয়া প্রার্থী রয়েছে, যদিও তুলি কিন্তু এই আসনে নমিনেশন চায় নাই, সে পাশের আসনে তেজগা এইসব এলাকাতে, যে এলাকাতে সে বড় হয়েছে এইসব এলাকাতে সে নমিনেশন চেয়েছে, তো ওইখানে দিয়েছে। তুলি ইজ এ গুড পিক। যদিও আমি মনে করি যে সানজিদা তুলির মতো যারা মানবাধিকার কর্মী, তাদের আসলে রাজনীতিতে আসাটা মানবাধিকারের আন্দোলন এবং লড়াইটাকে ছোট করে, হেয় করে, এবং এইটা মোটা দাগে রাষ্ট্রকে দুর্বল করে দেয়। একটা ক্রিটিক্যাল টাইম যখন আবার আসবে, তখন এই লড়াই করবার লোক পাওয়া যাবে না, কারণ সবাই রাজনৈতিক কর্মী হয়ে যাচ্ছেন। এটা একটা ডিফারেন্ট লড়াইয়ের জায়গা। এটা একটা ভালো পিক। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আপনার চিটাগংয়ে তার সিট থেকে নমিনেশন দিয়েছে, গুড পিক। আমাদের একজন লার্নেড কলিগ আছে মীর হেলাল, তাকে তার জায়গায় নমিনেশন দিয়েছে, ভালো পিক। কিন্তু আবার দেখেন যে চাঁদাবাজের ব্যাপারে, গুন্ডামির ব্যাপারে, বদমাইশির ব্যাপারে হেন কোনো অন্যায় কাজ নাই, যাদের ব্যাপারে ডজন ডজন অভিযোগ আসছে গত 1 বছরে, এরকম বহু লোকের প্রার্থী তালিকায় নাম দেখলাম, যারা ওই এলাকার টপ টেরর হিসাবে পরিচিত, টপ ক্রিমিনাল হিসাবে পরিচিত। এলাকার জমি দখল, বাড়ি দখল, স্ট্যান্ডবাজি, চাঁদাবাজি সব করতেছে। কিন্তু তাদের অভিযোগ যাদের এসেছে তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিয়েছে, অনেকেই স্টপ করে দিয়েছে। নমিনেশনের মধ্যে আমি সেই রিফ্লেকশন দেখলাম না। যারা বিভিন্ন এলাকাতে গুন্ডা ক্রিমিনাল হিসাবে পরিচিত, যারা দলকে সমালোচিত করেছে, যেমন ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সাবেক সভাপতি ছিল, সে তো একটা বিএনপিকে একটা হাস্যরসের পাত্রে পরিণত করেছে এবং তার পদ পর্যন্ত সাসপেন্ড করতে হয়েছে দলকে, তাকে আবার নমিনেশন দিয়েছে। কিন্তু আবার দেখেন যে রুমিন ফারহানা, সে তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 16 বছর বিএনপির স্পোক্স পার্সন ছিল কাইন্ড অফ মিডিয়াতে, যে মানুষগুলো চিৎকার চেঁচামেচি করেছে, দলের পক্ষে কথা বলেছে। সার্টেনলি তার কোনো ইস্যুস থাকতে পারে দলের ফোরামে, বাট আমরা তাকে দেখেছি দলের হয়ে সে ফাইট করেছে, কথা বলেছে। তো এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে রাজনীতির রিফ্লেকশন চেঞ্জ হয়ে গেছে, 6 কোটি, মনে রাখতে হবে 6 কোটি 6.5 কোটি কিন্তু তরুণ ভোটার আছে, 35-40 পর্যন্ত মানুষগুলো যারা ভোট দেয় নাই। এই 6.5 কোটি মানুষের ইমাজিনেশন ক্যাপচার করতে পারবে, তার ভিতরে এই অধিকাংশ প্রার্থীকে আমি দেখলাম না। তারা এখনো 2001-এর যে ইলেকটোরাল ডেমোগ্রাফি আছে, সেই ডেমোগ্রাফি থেকে প্রার্থী সিলেকশন করেছেন, যাদের একটা বিশাল সংখ্যা এখনো হাঁটতে পারেন না ঠিক মতো, কিন্তু তারা ভালোভাবে ক্যাম্পেইন করতে পারবেন না। কিন্তু এটিও তো ঠিক যে দীর্ঘদিন পর্যন্ত এই দলটি রাজপথে থাকার কারণে তাদের যে একদম এলাকায় গিয়ে গিয়ে পরিচিত হওয়া সেকেন্ড জেনারেশন, এর পরের জেনারেশন, সেটিও তো করতে পারেনি, এটিও তো ঠিক তাদের। সুতরাং বিকল্প প্রার্থীও তো সেই সময়ের মধ্যে তারা প্রস্তুত হতে পারেনি, তারা লোকাল ইলেকশন করতে পারেনি বিভিন্ন সময় দীর্ঘদিন। সুতরাং তাদের তো জিতে আসার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয়েছে এর থেকে বেটার ক্যান্ডিডেট অনেক আসনে, আমি ব্যক্তিগতভাবে যাব না, বাট অনেক ক্যান্ডিডেট আমি পার্সোনালি চিনি, যারা বিভিন্ন আসনে এখন যাকে দেওয়া হয়েছে তার থেকে ভালো প্রার্থী হতে পারতেন। আমি অতএব সেই সুযোগটা, বাট অফকোর্স ইটস এ বিএনপির ডিসিশন, এটা আমার ডিসিশন না। কিন্তু গণ অভ্যুত্থানের চোখ দিয়ে বিএনপিকে আমরা যেটা দেখতে চাই, জুলাই সনদ, ঐকমত্য কমিশনের আলোচনা, 31 দফার রাজনীতি, এই যে সংস্কারের ভিশনটা বিএনপির পক্ষ থেকে এসছে, সে কি ধরনের লোকদেরকে দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করবে আগামী গভর্নমেন্টে, আগামী পার্লামেন্টে, এবং যে তালিকাটা দিয়েছে এই লোকদেরকে এই সংস্কারের রাজনীতির সাথে আয়নাতে মেলানো যাবে না। এটা বিএনপি এই চ্যালেঞ্জের মুখোমুখি আগামী কয়েকদিনের মধ্যে পড়বে। ফিরছি, কতটা অগ্রগতি মনে করছেন? এই যে সব দলগুলোই মোটামুটি প্রার্থী ঘোষণা করে ফেললো, এনসিপি প্রতীক শাপলা বলতে বলতে শাপলা কুড়ি তারা অবশেষে নিল, নির্বাচনী যে ট্রেনের যাত্রাটা সেটি কতটুকু
মনে করছেন মানে শুরু হলো যাত্রাটা, এবং এই যাত্রা নির্বিঘ্ন করতে সরকার প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে বলে মনে করছেন? প্রথম কথা হচ্ছে, নির্বাচনের পথে আমরা প্রতিদিন একটু একটু করে অগ্রসর হচ্ছি, প্রতিদিনই কোনো না কোনো ডেভেলপমেন্ট আছে। আজকেও আপনি দেখেছেন ডেভেলপমেন্ট, একটা বড় দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর আগে এখানে আমাদের ফুয়াদ ভাই উনি বলেছেন যে ওনারা 109 জন প্রার্থী অলরেডি ওনারা ঘোষণা করে দিয়েছেন। উনি ওনার নির্বাচনী এলাকায় 10 দিন থেকে এসেছেন। এগুলো কিন্তু একটা ডেভেলপমেন্ট। আমাদের প্রার্থী যারা সম্ভাব্য তারা জনগণের কাছে যাচ্ছেন, আমাদের রাজনৈতিক দল যারা আছে তারা জনগণকে জানাচ্ছেন কারা তাদের হয়ে লড়বেন নির্বাচনে। এইগুলোই কিন্তু একটা একটা করে আসলে মানে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া আমরা মনে করি। আর যে রাজনৈতিক বিতর্ক যেগুলো আছে সেটাকে আমরা যদি একটু একপাশে রাখি, রাজনৈতিক বিতর্ক তো থাকবেই। রাজনৈতিক বিতর্ক যদি না থাকে তাহলেই বরঞ্চ সেটা অস্বাভাবিক পরিস্থিতি। একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বিতর্কটাই করতে দেওয়া হয়নি, তার যে ইস্যু সেটাই মানুষের সামনে নিয়ে যেতে দেওয়া হয় নাই। দেশে প্র্যাকটিক্যালি ভোটার ছিল একজন, তো এখন তো আমরা প্রায় 13 কোটি ভোটারের একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো একজন ভোটারের নির্বাচন আর 13 কোটি ভোটারের নির্বাচন দুটা পৃথক জিনিস। সেখানেই সেই 13 কোটি ভোটার তাদের রায়ের প্রতিফলন, শতভাগ প্রতিফলন ঘটবে এবং কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, সেই নিশ্চয়তাটুকু কিন্তু পেতে চায় সরকার। সেই ব্যবস্থাটুকু অবশ্যই সেই ব্যবস্থাটুকু তো সরকার করার চেষ্টা করছে। আজকে যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশ আনসার তাদের 5 লক্ষ কর্মী এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন, তাদের একটা প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে, হয়তো আরও প্রশিক্ষণ কার্যক্রম হবে। সেখানে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনিও ছিলেন এবং ওনাদেরকেও কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সো নির্বাচন আয়োজনের জন্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন সেই প্রস্তুতিগুলো তো চলছে। প্রশাসনকে আপনার ঢেলে সাজানোর যে উদ্যোগ নির্বাচনের আগে, সেটা নিয়েও কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কাজ করছেন। পুলিশ প্রশাসনে রদবদলের বিষয়টা নিয়েও কাজ হচ্ছে। সো নির্বাচনের 3 মাস বা 4 মাস আগে, এখন যে সময়টা আমরা বলি, এই সময়টাতে নির্বাচনের প্রস্তুতিটা যতটুকু থাকা দরকার আমরা মনে করি ততটুকুই আছে। ফুয়াদ ভাই, যদি একদম সময় অনুযায়ী, ঘোষিত সময় অনুযায়ী আগায়, সেক্ষেত্রে আজকে যদিও একদম ঘোষিত সময় অনুযায়ী হবে, এটি পুনর্ব্যক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে, 1 মাসের মধ্যেই তফসিল ঘোষণা হওয়ার কথা। এরপর তো নির্বাচন কমিশনের হাতেই সবকিছু চলে যাওয়ার কথা। প্রশাসন এখন যে অবস্থা দেখছেন, সে অবস্থায় কমিশনে যারা আছে, প্রশাসনে যারা আছে, সব মিলে একদম আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার স্লোগান আমি দিব, যারটা ইচ্ছা তারটা দিব, এতটুকু কি পৌঁছতে পারবে মনে হচ্ছে সবকিছু মিলে? এই ব্যাপারে আমার এখনো শঙ্কা রয়ে গেছে, সিরিয়াস শঙ্কা রয়ে গেছে। ইলেকশন কমিশনের প্রিপারেশন নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না। একটা বিষয় হচ্ছে, দেখবেন যে ভোটার তালিকাটা হালনাগাদ করবার ব্যাপারেই আমি খুব বেশি নড়াচড়া দেখি নাই। যে তালিকাটা 1 কোটি প্লাস ধরেন আওয়ামী ভোটার আছে, মৃত আছে, এই ব্যাপারে বারবার কথা আসছে। এটাকে তারা কিভাবে কারেকশন করতেছে? ভোটার যারা ট্রান্সফার করবেন, যারা এলাকা পরিবর্তন করবেন, তারা বিভিন্ন এলাকাতে আমরা যখন প্রোগ্রামে যাচ্ছি তারা বলছেন, এই সমস্যার কথা বলছেন, ভুলের কথা বলছেন। ইলেকশন কমিশনে এনআইডিতে প্রচুর ভুল হয়েছে, সেগুলো সংশোধন করতে পারছেন না। এরপরে হচ্ছে যে আপনার হালনাগাদ করবার যে প্রশ্ন, যারা ভোটার হয় নাই এতদিনে, তাদের অনেকের বাড়িতেই এখন পর্যন্ত হালনাগাদ করা অথবা তাকে নতুন করে ভোটার বানানোর জায়গাটা আমরা যাদের সাথে খোঁজখবর নিয়েছি সেখানে আসলে যায় না এই লোকজন। তাহলে এই প্রসেসটা নির্বাচন কমিশন কিভাবে শেষ করবে এটা আমার কাছে এখনো পরিষ্কার না। এটি তো শেষ করে ঘোষণা হয়েও গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এখন জানি না কেন? মানে আমরাই তো ধরেন, আমরা এখনো এটার ব্যাপারে আমাদের যে এলাকাতে আমরা যাচ্ছি, প্রত্যেক এলাকা থেকে একই ধরনের সিমিলার কনসার্ন ভোটাররা বলছেন যে আমরা জানি না আমরা ভোটার কিনা, কারণ জনগণ তো ভোট দেয়নি গত 24 বছর। আপনারা কি এই বিষয়গুলো নিয়ে ইসিতে যাবেন? ইসিতে তো বলেছি ইতিমধ্যে, আমরা 2-3 মাস আগেই ইলেকশন কমিশনার তো এখনো এই বর্তমান ইসি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে আপনার অফিসিয়ালি ডায়ালগ করেন নাই। আমরা সেধে গিয়ে বেশ কয়েকবার তাদের সাথে বসছি, কথা বলেছি। তো এই কনসার্নটা রয়ে গেছে। দ্বিতীয় কনসার্ন হচ্ছে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট। আমরা বারবার দাবি করছি যে ভোটারদেরকে এডুকেট করা, ভোটারদেরকে সচেতন করা, ভোটারদেরকে এম্পাওয়ার করার প্রশ্ন, ইলেকশন কস্ট শেয়ার করার কথা বারবার বলছি। কিন্তু এই কোনো ডায়নামিক ইলেকশন করবার যে জায়গাটা, তার ন্যূনতম কোনো আগ্রহ এই ইলেকশন কমিশনের মধ্যে দেখলাম না। গণ অভ্যুত্থান যে একটা নতুন আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষাটা আমি আমার জায়গা থেকে কীভাবে বাস্তবায়ন করব, সেই জায়গাটা তারা দেখতে পাচ্ছি না। তারা এখনও সেই 90-এর দশকের একটা নির্বাচনী মডেলের ভিতরে বাস করছে, যে দেশ যে ওখানে নাই,
দেশটাকে ইলেকশন ওয়াইজ কিভাবে ডিজিটালাইজ করা যায়, আগিয়ে নেওয়া যায়, সেই সংকট। প্রবাসী ভোটার করা হচ্ছে ওয়েলকাম, কিন্তু এটাকে কেন্দ্র করে যে ফ্রডের আশঙ্কা আছে, আমার প্রবাসী বাজার ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, ওখানে ক্যাম্পেইন করা যাবে কি যাবে না, এই যে টোটাল ইস্যুসগুলো আছে এগুলোকে যে আপনার বিট বাই বিট ধরে অ্যাড্রেস করা, সেই জায়গাগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো এই সব কিছু মিলিয়ে এই ইলেকশন কমিশনকে আমার মানে আমি যে লেভেলের টাফনেস ডিসাইসিভ আশা করেছি সেটা প্রাতিষ্ঠানিকভাবে আমি দেখতে পাচ্ছি না। আমি একটু আজাদ ভাই, কমিশন রাজনৈতিক দলের সাথে এখনো বসেনি, তাহলে তাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আসবে বা পরামর্শগুলো আসবে সেইগুলো বাস্তবায়ন কবে করবে? হাতে তো আর সময় থাকবে না, তখন কেন বসছে না? আমার মনে হয় প্রশ্নটা আপনার সবচেয়ে ভালো নির্বাচন কমিশন করবে, তারপর সরকারের পক্ষ থেকে সমন্বয়ের একটা ব্যাপার আছে। জি, তারা একটা রোড ম্যাপ দিয়েছে নির্বাচনের জন্য, সেই রোড ম্যাপে তারা কিন্তু বলেছে যে কখন কোন পর্যায়ে এসে তারা রাজনৈতিক দলের সাথে বসবে, কোন পর্যায়ে এসে সিভিল সোসাইটির সাথে বসবে, এই রোডম্যাপগুলো তারা কিন্তু স্পষ্ট দিয়েছে। এখন সেই রোডম্যাপে যদি কোনো ব্যত্যয় ঘটে বা তারা যদি রোডম্যাপটা মেনটেন করতে না পারে, তাহলে নিশ্চয়ই আপনারা তাদেরকে নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন, বা আমি মনে করি প্রশ্নটা করা উচিত। এখন আপনারাই ভেবে দেখবেন যে প্রথমত তারা যে রোডম্যাপটা দিয়েছে সেটা তারা রক্ষা করতে পারছে কিনা। যদি রক্ষা করতে না পারে তাহলে নিশ্চয়ই আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন বা আমাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তারাও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। নির্বাচন কমিশন তার ঘোষিত রোডম্যাপ যদি রক্ষা করতে না পারে। কিন্তু আপনি সময় শেষে গিয়ে যদি দেখা যায় যে কমিশন সফল হতে পারছে না, তখন করণীয় কি? না, সময়ের শেষে বলতে আমি এভাবে বিষয়টা দেখি না। আমি মনে করি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এটাকে মাথায় রেখেই কিন্তু ওনারা ওনাদের রোডম্যাপটা ঘোষণা করেছেন। কোন পর্যায়ে এসে কোন কাজটা ওনারা সম্পন্ন করবেন সেই রোডম্যাপটা ওনারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এটা ধরে নিয়ে করেছেন। এখন সেই রোডম্যাপে যদি ওনারা থাকে তাহলে আমি মনে করি না যে এটাতে বড় ধরনের কোনো সমস্যা হবে। জি, একদমই। মানে 30 সেকেন্ড সময় আছে, আপনি কি মানে তার সাথে কথার সাথে একমত কিনা যে রোডম্যাপের অনুযায়ী তারা যা করছে ঠিকভাবেই আগাচ্ছে কিনা, এটা মনে করছেন কিনা? একদম 30 সেকেন্ড। মানে আমি যেটা বারবার বলেছি যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের যে চরিত্র হওয়ার কথা ছিল, এই চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি না। খুবই ট্র্যাডিশনাল, তারা বর্তমান বাস্তবতা অনেকেই ধরতেই পারছে না যে জনগণের আকাঙ্ক্ষাটা কোন লেভেলের নির্বাচনের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন ইতিহাসের সবচেয়ে ভালো, সুষ্ঠু, আনন্দময় নির্বাচন হবে। মানে এই আকাঙ্ক্ষার সাথে মানে আমার যে পথ চলাটা থাকতে হবে, যে ভিশন থাকতে হবে, সেটা আমি আবার দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর সেই দেশটাকে কল্যাণমূলক একটি দেশ হিসেবে গড়তে আসুন, যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।